1990 সালের ঘটনা। দক্ষিণ পেরুর আন্দিজ পর্বতমালার নেভাডো সাবাঙ্কায়ার আগ্নেয়গিরির হঠাৎ জীবন্ত হয়ে উঠল। উত্তপ্ত লাভা আর ছাই ছড়িয়ে পড়তে লাগলো আশেপাশের অঞ্চলে। ফলে কাছাকাছি পর্বতচূড়া থেকে জমাট বাঁধা তুষার গলে যেতে থাকলো। এদের একটির নাম মাউন্ট এম্পার্টো। এও 5 বছর পরের কথা। 1995 সালের সেপ্টেম্বর মাসে নৃতত্ত্ববিদ জোহান রেইনহার্ট এবং তার সঙ্গী মিগুয়েল জেরাট মাউন্ট এম্পার্টেতে চড়লেন। তাদের লক্ষ্য সক্রিয় আগ্নেয়গিরিটিকে সচক্ষে অবলোকন করা। বরফে ঢাকা পর্বতে তারা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ক্রমশ চূড়ার দিকে। এমন সময় সমুদ্র সমতল থেকে প্রায় 6000 ফুট উঁচুতে তারা অদ্ভুত কিছু দেখতে পেলেন। বরফের ভেতরে কয়েকটি উজ্জ্বল পাখির পালক তাদের দৃষ্টিগোচর হলো। নৃতত্ত্ববিদ রেইনহার্ট থমকে দাঁড়ালেন, কারণ সেগুলো আর 5টা সাধারণ পাখির পালক ছিল না। সেগুলো ছিল প্রাচীন ইনকাদের আনুষ্ঠানিক উৎসবের সময় মাথায় পড়া মুকুটের অংশ। এই মুকুট তৈরি করা হতো বিশেষ পাখির পালক আর এক ধরনের ঝিনুকের খোলস থেকে। শীঘ্রই তারা আরও অবশিষ্টাংশ খুঁজে পেলেন। তারা আশেপাশে আরও অনুসন্ধান করলেন। অল্প সময়ের মধ্যে তারা একটি পাথরের কাঠামোর সামনে উপস্থিত হলেন। প্রফেসর রেইনহার্ট বুঝতে পারলেন তারা প্রাচীন কোনো ইনকা মন্দির বা অনুষ্ঠান ক্ষেত্র খুঁজে পেয়েছেন, বহু বছর ধরে যা চাপা পড়েছিল তুষার স্তরের নিচে। আগ্নেয়গিরির উত্তাপে বরফ গলে তা উন্মুক্ত হয়েছে তাদের সামনে। প্রফেসর রেইনহার্ট আরও কিছু নমুনা পাওয়ার সম্ভাবনা অনুমান করতে পারলেন। তারা আরও ব্যাপকভাবে খোঁজ করতেই পাহাড়ের একটি খাঁজে জমাটবদ্ধ একটি কাপড়ের বান্ডিলের সন্ধান পেলেন। জেরাটে তড়িৎ নেমে গেলেন কাপড়ের বান্ডিল উদ্ধার করতে। কাছে যেতে চিৎকার করে উঠলেন পর্বতারোহী জেরাট। ততক্ষণে কাপড়ের বান্ডিলের ভেতরে থাকা একটা মৃতদেহ তার নজরে এসেছে। শীঘ্রই মৃতদেহটিকে উদ্ধার করা হলো। মেয়েটির গায়ের পোশাক পরিচ্ছদ দেখে তাদের ভুরু কুঁচকে গেল। আলপাকা লোম দিয়ে তৈরি বহু মূল্যের পোশাকে সজ্জিত মৃতদেহটিকে পর্যবেক্ষণ করতেই প্রফেসর রেইনহার্ট বুঝতে পারলেন এক ইনকা কিশোরীর দেহের সামনে দাঁড়িয়ে আছেন তিনি। অনেকদিন আগেই মারা গিয়েছে সে, কিন্তু কতদিন আগে প্রফেসর অনুমান করতে ব্যর্থ হলেন। অনুমান করুন কতদিনই বা হতে পারে সেই দেহ। 5, 10, 50, আপনি যেই অনুমান করুন না কেন, মনে হয় না তাতে বিশেষ কোনো লাভ হবে। কারণ মেয়েটি মারা গিয়েছিল আজ থেকে প্রায় কমপক্ষে 500 বছর পূর্বে। শুধু ওই একটি মৃতদেহ নয়, সাথে আরও 2টি মৃতদেহ আবিষ্কার হলো। 3টি দেহই অদ্ভুতভাবে সংরক্ষিত হয়ে মমিতে রূপান্তরিত হয়েছে। মৃতদেহের সাথে পাওয়া গেল হরেক রকম জিনিসের সমাহার। মাথায় দেওয়া বিশেষ ধরনের কাপড়ের মুকুট, যাতে রয়েছে পাখির পালকের কারুকার্য। এছাড়া পাওয়া গেল মাটির তৈজসপত্র, আরও অনেক মূর্তি। কিসের তৈরি সেগুলো জানেন? নিখাত সোনার। আছে রূপা আর কাপড়ের তৈরি মূর্তিও। তারা বুঝতে পারলেন এইভাবে উন্মুক্ত আবহাওয়ায় ফেলে রাখলে মৃতদেহগুলো সূর্যালোক এবং আগ্নেয়গিরির ছায়ে নষ্ট হয়ে যাবে। আশেপাশে থাকা মূল্যবান সামগ্রীও চুরি হয়ে যেতে পারে। তাছাড়া নৃতাত্ত্বিকের হিসাবে এমন আকর্ষণীয় ব্যাপার তো আর হতে পারে না। তাই প্রত্নতত্ত্ব বস্তু সমেত মৃতদেহগুলোকে তারা পর্বত শিখর থেকে নামিয়ে নিয়ে এলেন। সেগুলোকে তারা পেরুর এইরি কুপাতে অবস্থিত দ্য ক্যাথলিক ইউনিভার্সিটি অফ সান্তা মারিয়াতে শীতল রুমে রেখে দিলেন। প্রথম মৃতদেহকে নাম দেওয়া হয় দ্য ইনকা লেডি। মাউন্ট এম্পার্টোতে পাওয়া যায় বলে একে দ্য লেডি অফ এম্পার্টো কিংবা স্প্যানিশে মমি হুয়ানিতাও বলা হয়। 1996 সালে মমিগুলো আমেরিকায় আনা হয়। সেখানে ইনকা লেডির ওপর বিস্তারিত গবেষণা চালানো হয়। বিভিন্ন ধরনের ফরেন্সিক পরীক্ষা নিরীক্ষা চালানো হয় অটোপসি বা ময়নাতদন্তের ফলে, যাতে মমিটি ক্ষতিগ্রস্ত না হয়। তাই কম্পিউটেড টমোগ্রাফি বা সিটি স্ক্যানের মাধ্যমে গবেষকরা জানার চেষ্টা করেন কি রহস্য লুকিয়ে আছে ইনকা লেডির মধ্যে। তাহলে কি জানা গেল এই গবেষণায়? কে ছিল এই ইনকা লেডি? কেনই বা এমন মৃত্যু হয়েছিল তার? এসব প্রশ্নের উত্তর জানতে গেলে আমাদের ঘুরে আসতে হবে ইনকা সমাজ থেকে। ইনকা দেবতাদের উদ্দেশ্যে বলি দেওয়া হয়েছিল তাদের। এদের মধ্যে প্রথমে আবিষ্কৃত মেয়েটি বা ইনকা লেডির বয়স ছিল 12 থেকে 14 বছর। বাকি দুজনের একজন ছিল ছেলে, আরেকজন ছিল মেয়ে। এদের বয়স ছিল 5 আর 6। তবে 13 বয়সী বালিকার দেহ অনেক অভিজাতভাবে সাজানো। অন্যদিকে বাকি দুজন ছিল তুলনায় বেশ সাদামাটা। বিশেষজ্ঞদের ধারণা সে ছিল স্যাক্রেড লেডি কিংবা পবিত্র নারী, আর বাকি দুজন ছিল
তার সেবক কিংবা সহচর। কিন্তু কে এই স্যাক্রেড লেডি? কেনই বা তাদের উৎসর্গ করা হয়েছিল? কি ছিল তাদের অভিপ্রায়? এর উত্তর জানতে হলে আরেকটু গভীরে যেতে হবে। যখন ইনকা সাম্রাজ্যে শাসন করত দক্ষিণ আমেরিকা, তখনকার সময়ের কথা। অদ্ভুত ছিল তাদের রীতিনীতি, আচার আচরণ। এর মধ্যে সবচেয়ে অদ্ভুত ছিল কাপাকোচা উৎসব। কাপাকোচা উৎসব অন্য আর 5টা উৎসব থেকে কিন্তু আলাদা। এর জন্য চাই জীবন্ত মানুষ। তাদের জোগাড় করার ব্যবস্থাও ছিল সারা সাম্রাজ্য বিস্তৃত। আর হয়তো তখন ইনকা সাম্রাজ্যের কোনো এক অঞ্চলে একটি পাহাড়ের উপত্যকায় থাকতো মেয়েটি। বাবা কৃষক, জমিতে আলু আর নানা রকম ফসল ফলায়, সেগুলোই তাদের খাদ্য। মেয়েটিও মাঝে মাঝে বাবার কাছে ছুটে যায়। কতই বা বয়স হবে, বড়জোর 10 বা 11। নারী সুলভ বৈশিষ্ট্য তখনও প্রকাশ পেতে শুরু করেনি তার দেহে, তবু একটা লাবণ্য ভর করেছে তার সারা অঙ্গে। এমন সময় গ্রামের পুরোহিতের চোখে পড়ল মেয়েটি। গোপনে গোপনে সে খবর পাঠালো রাজপুরোহিতকে, প্রভু দেবতার অর্ঘ্য পাওয়া গেছে। কয়েকদিন পরে হঠাৎ এক রাত্রে রাজার সৈন্য নিয়ে রাজপুরোহিত এসে হাজির হলো মেয়েটির বাড়ির দরজায়। গম্ভীর মুখে জানালো তাদের মেয়েকে দেবতা সেবায় উৎসর্গ করা হবে। মেয়েটিকে নিতে এসেছে সে। সেই দিনই মেয়েটিকে শেষবার দেখেছিল তার মা, আর কোনোদিন তার দর্শন পায়নি। ঠিক এইভাবেই দেবতার চরণে বলি দেওয়ার জন্য বেছে নেওয়া হতো একজন কিশোর কিংবা কিশোরী। তবে অধিকাংশ ক্ষেত্রে বালিকাদের বেছে নেওয়া হতো অধিক সফলতার আশায়। বালিকা হলে তার কুমারী হওয়া বাধ্যতামূলক ছিল। প্রথমে তাদেরকে বাবা মার কাছ থেকে আলাদা করে ফেলা হতো, তারপর তাদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হতো। যে পরিবার থেকে কাউকে বেছে নেওয়া হতো সেই পরিবারকে অনেক সম্মানের চোখে দেখা হতো, আর মেয়েটিকে রীতিমতো দেবীর মর্যাদা পেত। তবে তা খুব বেশি সময়ের জন্য নয়, কারণ শীঘ্রই তাকে দেবতার কাছে পাঠিয়ে দেওয়া হতো, অর্থাৎ দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা হতো। এই গোটা উৎসবটায় কাপাকোচা। এখানে দেবতার উদ্দেশ্যে দান করা হতো কিশোর বাচ্চা কিংবা কুমারী নারীকে। শুধুমাত্র বড় বড় ঘটনা উদযাপন করতে কাপাকোচা পালন করা হতো। এর মধ্যে ছিল সম্রাটের সিংহাসন আরোহণ, যুদ্ধ জয় কিংবা নতুন রাজপুত্রের জন্মদান। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচার জন্যও তারা কাপাকোচা উৎসবের আয়োজন করত। বাছাইকৃত ছেলে বা মেয়েকে শারীরিকভাবে খুবই নিখুঁত হতে হতো, এমনকি গায়ে কোনো তিল কিংবা আঁচড়ের দাগ থাকতে পারত না। যতক্ষণ না চূড়ান্ত সময় আসতো ততক্ষণ তার সাথে রাজকীয় ব্যবহার করা হতো। তাকে প্রথমেই একজন পুরোহিতের তত্ত্বাবধানে রাখা হতো। সব থেকে মূল্যবান পোশাক নির্ধারিত থাকতো তার জন্য। তার চুলগুলো সুগন্ধি জলে ধুয়ে সুন্দর করে বিনুনি করা হতো, আর স্বয়ং রাজা যে খাবার খেত সেই খাবারই সে পেত। তারপর চূড়ান্ত উৎসবের মাসখানেক আগে তাকে প্রচুর অ্যালকোহল আর নেশা জাতীয় দ্রব্য খাওয়ানো হতো। এদের মধ্যে ছিল কোকো পাতা, যার থেকে তৈরি হয় কোকেইন। আমাদের শরীর থেকে বিষাক্ত পদার্থ প্রধানত বের হয়ে যায় মলমূত্রের মাধ্যমে, সেই সাথে কিছু পরিমাণ নিঃসৃত হয় ঘামের মাধ্যমে। চুল ও নখেও জমা হয় কিছু পরিমাণ। উদাহরণস্বরূপ বলতে গেলে ধীরে ধীরে আর্সেনিক আক্রান্ত মানুষের চুল বিশ্লেষণ করে তাতে আর্সেনিক পাওয়া যায়। বিজ্ঞানীরা মমির 3টি দেহ থেকে প্রাপ্ত চুল বিশ্লেষণ করে, তাতে দেখা যায় মৃত্যুর প্রায় 21 মাস আগের থেকে ইনকা লেডির খাদ্যে কোকেনের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে, আর 6 মাস আগে সেসব বেশি কোকা খাবার হিসাবে গ্রহণ করেছে। অন্যদিকে অ্যালকোহলের পরিমাণ সবচেয়ে বেশি ছিল মৃত্যুর কয়েক সপ্তাহ পূর্বে। কোকেন ক্ষুধা কমিয়ে ফেলতে সাহায্য করে, রক্তনালীকে সংকুচিত করে, ফলে দেহের তাপমাত্রা বৃদ্ধি পায়, প্রশ্বাসের বেগ বেড়ে যাওয়ায় পাশাপাশি হ্যালুসিনেশনে গ্রাস করে নেয় ওই ব্যক্তিকে। ফলে তার স্বাভাবিক বিচার বুদ্ধি লোপ পেত, নিজের স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা থাকতো না। আস্তে আস্তে সময় ঘনিয়ে আসতো, ওইদিকে মদ এবং নেশার বস্তুর পরিমাণও বাড়ত, ফলে সারাক্ষণ নেশাগ্রস্ত হয়ে থাকতো তারা। উৎসবের দিন সবাই মিলে নাচ গান হই হুল্লোড় করতে করতে মেয়েটিকে নিয়ে চলতো বহু দূরের এক পবিত্র পাহাড় চূড়ায়। সেখানে সমস্ত দিন নানা পর্ব পালন করে দিনের শেষে ফিরে আসতো তারা, কিন্তু মেয়েটিকে রেখে আসতো পাহাড়ের চূড়ায় ছোট্ট একটি কুঠুরিতে। তারা মৃত্যুকে ত্বরান্বিত করার জন্য মাথায় ভারী কিছু দিয়ে আঘাতও করত। দ্য মেইডেন লেডি অফ ইনকা কিংবা ইনকা কুমারী ছিল এমনই এক হতভাগা। প্রকৃতির এক বিচিত্র খেয়ালে তার দেহ মৃত্যুর সাথে সাথে চাপা পড়ে গিয়েছিল বরফের তলায়, কিংবা কে জানে হয়তো জীবন্ত সমাধি হয়েছিল তার। কিন্তু সে যাই হোক, ইনকা কুমারী আবার আমাদের মাঝে ফিরে এলো 1999 সালে, অথচ
ততদিনে পৃথিবীতে কেটে গেছে 25 বছর। যে সম্রাট নিজ সমৃদ্ধির আশায় নিষ্ঠুর দেবতার উদ্দেশ্যে বলি দিয়েছিল একটি নিষ্পাপ প্রাণ, সেও হারিয়ে গিয়েছে মহাকালের গর্ভে। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা। আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।